সবাই জানেন একটু আগে আমাদের এই পার্টি অফিসে সম্মাননীয় দীপাঞ্জন চক্রবর্তী, শ্রী কস্তুরী গোস্বামী এবং শ্রী বিপ্লব বিশ্বাস আজকে আমাদের বিজেপি পরিবারেতে যোগদান করেছেন। যোগদান করার আগে তাদের ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন, বিজেপি পরিবারে যোগদানের পরে তারা ক্রমান্বয়ে ভারতীয় জনতা পার্টির নীতি, আদর্শ এবং বিচারধারার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং এখন এই যোগদানের পরে ওনারা আপনাদের সামনে একে একে ওনাদের ব্যক্তিগত ধারণা, অভিমত ইত্যাদি নিয়ে কিছু বলতে চান। আমি প্রথমে মাননীয় দীপাঞ্জন চক্রবর্তী কে অনুরোধ করব আপনাদের সামনে এই বিষয়ে বলার জন্য। নমস্কার, আমি অডিবল, শুনতে পাচ্ছেন আপনারা? যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, একটু বেটার হয়, ইন্টারঅ্যাক্টিভ হবে। স্যার, আপনি প্রায় 37 বছর দেশে সেবা করেছেন, বিভিন্ন পদে থেকেছেন, তারপরে কেন বিজেপি? হ্যাঁ, এটা একটা গুড, ইনফ্যাক্ট দেবজিৎ যেটা বলছিলেন যে বিজেপির চিন্তাধারায় বা ভাবাদর্শে, আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এটা আমার প্রথম কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করা, জীবনে প্রথম আমি রাজনীতির ময়দানে নামলাম। কারণ আর্ম ফোর্সেসে যেটা আমরা সবসময় চিরকাল আমরা বলে এসেছি, নেশন ফার্স্ট, দেশ রাষ্ট্র সবার আগে। তো আমি দেখলাম একমাত্র রাজনৈতিক দল, তাদের রাজনীতি রয়েছে, কিন্তু তাদের যে রাষ্ট্রবাদ, তাদের যে জাতীয়তাবাদ, এটাই তো আমরা আমি 38 বছর ধরে এই জিনিসটাই তো করে এসেছি। তো একটা সময় তো আমাদের চাকরি থেকে অবসর নিতে হয়, কিন্তু অবসর নেওয়ার পরে যখন দেখছি যে আমি এই রাজনৈতিক দলটা সেম যে রাষ্ট্রবাদের দীক্ষা নিয়েছিলাম 1988 সালে, এটা 2026, তো আমার জন্য তো কোনো পার্থক্য নেই। আমি তো, আপনি বলতে পারেন যে নিজের ঘরেই আবার নিজের ঘরে রিনোভেট করে ঢুকলাম, কারণ এই রাষ্ট্রবাদেরই তো আমরা পুজো করেছি, এছাড়া তো আমাদের কাছে কিছু ছিল না। তো তার জন্যই বিজেপিতে আসা, কারণ আমি বিশ্বাস করি এবং বিজেপিও একই জিনিসে বিশ্বাস করে যে নেশন ফার্স্ট, বাকি সব চলতে থাকবে, কিন্তু রাষ্ট্রের সঙ্গে, রাষ্ট্রের স্বার্থের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ নেই। এটা বিজেপি বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি, তাই আজকে বিজেপিতে এসেছি। নির্দিষ্ট করে আপনি তো এক্স এসজি এবং আন্ডারকভার এজেন্ট ছিলেন অনেক। এখন যে বর্ডার এলাকায় যে পরিস্থিতি, আফটার দ্য ইলেকশন অফ বাংলাদেশ, জামাত অপোজিশনে চলে গেল, তো এই যে একটা পরিস্থিতি বর্ডার এলাকায় হয়ে রয়েছে, এইদিকে এই অস্থিরতা কিভাবে দেখছেন? আপনার অভিজ্ঞতায় আপনি কিভাবে দেখছেন? কতটা অসুরক্ষিত পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ? দেখুন, আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমার জিহাদ ছিল আমার স্পেশালাইজেশন, চাहे এনএসজিতে, চাहे স্পেশাল এজেন্সিজে, জিহাদ কিন্তু এমন নয় যে আমি সকালে ঘুম থেকে উঠে চা খেলাম আর চলো আজকে দুপুরের পর জিহাদ করি, তা হয় না। ওরা প্রচণ্ড ওয়েল অর্গানাইজড, সাংঘাতিক প্ল্যান করে এবং সুদূর প্রসারী, যার ইম্প্যাক্ট হয় সুদূর প্রসারী। এবার পশ্চিমবঙ্গে এবং লাগোয়া বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে, এটা আজ থেকে শুরু হয়নি, এটা গত 10-12 বছর, 15 বছরে এটা সাংঘাতিক উত্থান হয়েছে। কারণ একটার পর একটা ফেজ আসছে, এবার আপনাদের কাছে প্রকাশ পাচ্ছে, এবং যেটা আমরা সবসময় বলি যে জিহাদিরা তখনই প্রকাশিত হয় বা হতে দেয় নিজেদের যতটুকু প্রয়োজন, যখন সময়ের দরকার হবে। তার মানে এই নয় যে জিহাদের বীজ আগে থেকেই ছিল না, ছিল, এবং সেটা গত 10-12-15 বছরে সাংঘাতিকভাবে বেড়েছে। কারণ আমরা বিশ্বাস করি, যারা জিহাদ নিয়ে পড়াশোনা করে, জিহাদ নিয়ে কাজ করে, আপনি দেখবেন একটা ইংরেজিতে কথা আছে, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, যেটাকে বলা হয় সহযোগী পরিবেশ। আপনার বাড়িতে দেখবেন, আপনার এই ডেঙ্গুর সময় কর্পোরেশনের লোক এসে দেখে আপনার বাড়িতে জমা জল পড়ে আছে কিনা, কারণ জমা জলেই মশা লার্ভা পারে, শুকনো জায়গায় পারে না। তো মশার ওই জন্ম দেওয়ার জন্য, ডেঙ্গু প্রসারের জন্য ওদের ওই জমা জল দরকার হয়, যেটাকে বলা হয় কন্ডিউসিভ এনভায়রনমেন্ট। অতি দুঃখের ব্যাপার, চিন্তার ব্যাপার, পশ্চিমবঙ্গে গত 15 বছর ধরে
এই কন্ডিউসিভ এনভায়রনমেন্টটা তৈরি করে রাখা হয়েছে জিহাদিদের জন্য, এবং যাতে মৌলবাদী লোকজন তারা ডালপালা প্রসারিত করছে। এবং আমি যেটা বারবার বলি, বহুবার আমি টিভি চ্যানেলে বলেছি, গত 5 বছর ধরে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 2 দিনাজপুর, যদি এখনো কিছু না করা যায়, আমার মনে হয় না যে 2027-28-এর পরে সেটা ভারতের মধ্যে রাখা যাবে। কারণ প্রশ্নটা পশ্চিমবঙ্গের নয়, প্রশ্নটা কোনো রাজনৈতিক দলের নয়, প্রশ্নটা রাষ্ট্রীয় সুরক্ষার। এবং সত্যিকারে কিন্তু পশ্চিমবঙ্গ ভয়াবহ অবস্থায় রয়েছে, যেটা ঘোষিত রয়েছে ISIS এর মতো দল। তারা বলেছে যে লস্কর-এ তৈবা বলছে, জৈশ-এ মোহাম্মদ বলছে, যে গজওয়াতুল হিন্দ আপনারা শুনেছেন, সালতানাতে বাংলা শুনেছেন, এবং যতটা পড়ছেন বা দেখছেন বা টিভি চ্যানেলে, তার থেকে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। এবং আমি এটাকে বলি যে পশ্চিমবঙ্গবাসী তারা আগ্নেয়গিরির শিখরে বসে পিকনিক করছেন, খেলা মেলা রথযাত্রা ইত্যাদি করে বেড়াচ্ছেন। যেদিন আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হবে সেদিন আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি। ইট উইল বি টু লেট। আমাদের এখনো জাগতে হবে। আর 2026 শেষ ধর্মযুদ্ধ, যদি এই 2026-এ আমরা কিছু না করতে পারি, ধর্ম বাঁচানো অসম্ভব, প্রাণ বাঁচানো অসম্ভব, মান সম্ভ্রম বাঁচানো অসম্ভব, রাষ্ট্রীয় সুরক্ষা বাঁচানো অসম্ভব। এ সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষকে নিতে হবে, শুধু আমরা বললেই চলবে না। স্যার, আপনি হোম মিনিস্ট্রিতেও কাজ করেছেন, সেক্ষেত্রে বঙ্গ বিজেপিতে জয়েন কেন? আপনি দিল্লিতে কেন করলেন না? আপনার এত বছরের অভিজ্ঞতা, আপনি যখন ভাবলেনই যে আপনি রাজনৈতিক দল করবেন, সেক্ষেত্রে একেবারে সরাসরি দিল্লি বিজেপি অফিসে জয়েন না করে বঙ্গ বিজেপি? এই জন্য, কারণ আমি বাঙালি, সবার আগে আমি বাঙালি, তারপর তো ভারতীয়। আর আমার বাড়ি পশ্চিমবঙ্গে, আমার বাড়ি কল্যাণী, আমি বঙ্গ বিজেপিতে তো জয়েন করব। আগামী নির্বাচনে এই শাসক দলের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো আগামী নির্বাচনে বঙ্গ বিজেপির যে সমস্ত স্ট্র্যাটেজিটা আছে সেগুলো নিয়ে আপনি কাজ করবেন বা এমন কোনো চিন্তা ভাবনা? দেখুন, আমি ফৌজি, আর ফৌজি সকাল থেকে সন্ধ্যা অবধি ফৌজি, রাতেও ফৌজি। ফৌজিরা কখনো জেনারেলকে পরামর্শ দেয় না কি করতে হবে। পার্টিতে অনেক অভিজ্ঞ লোক রয়েছেন, সিনিয়র রয়েছেন, তারা আমাদের যে দায়িত্ব দেবে, আমরা ফৌজি হিসাবে সেটা 100% করব, 99% অপশন নেই। কিন্তু আমরা ডিসাইড করে দেবো না, অন্তত আমি ডিসাইড করব না যে কি করতে হবে। যদি আমাদের কাছে পরামর্শ চাওয়া হয় নিশ্চয়ই দেব, উপর থেকে যে অর্ডার আসবে, কারণ ফোর্সের লোকরা, আমরা উপর থেকে যে অর্ডার আসে সেটা আমরা পালন করতে অভ্যস্ত। আমিও আমার নিচে অর্ডার পাস করি। আমাদের ফোর্স, আর্ম ফোর্সেস পঞ্চায়েত নয়, সবাই মন্তব্য রাখতে পারে না। আপনি দীপাঞ্জন চক্রবর্তী হিসাবে এতদিন এনএসটি একজন কমান্ডার হিসাবে যে ধরনের রিয়াকশন দিলেন বিভিন্ন মিডিয়ায়, আর আজকে দাঁড়িয়ে বিজেপির একজন কর্মী হিসাবে আপনি রিয়াকশন, দেখুন, যেটা আমরা সবসময় বিশ্বাস করি, আ সোলজার নেভার কুইট টিল হিজ ডেথ। একজন সোলজার যতক্ষণ মৃত্যু না হচ্ছে, এমনকি আমরা এটাও বলি যে মৃতদেহ কথা বলে, কিন্তু যতক্ষণ মৃত্যু না হচ্ছে সোলজার কখনো শান্ত বসে না। যুদ্ধের ময়দানটা বদলে গেছে। যুদ্ধের ময়দানে আমরা এতদিন জিহাদিদের সঙ্গে লড়ছিলাম, এখন কোনো একটা 14 তলায় যেখান থেকে জিহাদের বাষ্প বেরোচ্ছে সেই জায়গাটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করা হবে। আপনার নিরপেক্ষতা কিন্তু একটা প্রশ্ন। মানে ধরুন আমি একটা মিডিয়ায় আপনাকে ধরতাম কোনো একটা ঘটনা, সেই সময় আমরা দীপাঞ্জনটাকে যেভাবে নিরপেক্ষ, আজকে দাঁড়িয়ে বিজেপিতে যুক্ত সেই নিরপেক্ষতা তো আপনার না, আমি এটা বিশ্বাস করি আমি নিরপেক্ষ নই। আমি রাষ্ট্রের পক্ষে, যেটা আমি বললাম, নেশন ফার্স্ট। আপনি রাষ্ট্রের জন্য কথা বলবেন, রাষ্ট্রের পক্ষে কথা বলবেন, আমি নিশ্চিতভাবে রয়েছি। এবং রাষ্ট্রের বিরুদ্ধে যদি আমার বাবা মাও যান বা আমার নিজের পরিবারের লোক যান, আমি তাদের বিরুদ্ধে যাব। কারণ আমার যিনি গুরু, মানে আমি তাকে ওনাকে আমার জীবনের সব থেকে উঁচু স্থানে বসিয়েছি, আমার বাবা মার সঙ্গেই, বাবা মার নিচে নয়। তো আপনারা নাম শুনেছেন বোধহয়, র বা রিসার্চ অ্যানালিসিস উইং এর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন RN কাও স্যার, পণ্ডিত রামেশ্বরনাথ কাও, উনি আমার গুরু। উনি বলেছিলেন যে রাষ্ট্রের জন্য সবকিছু ত্যাগ করতে পারো,
আমিও ত্যাগ করতে প্রস্তুত। তাতে যদি আমার নিরপেক্ষতা না থাকে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি রাষ্ট্রের জন্য লড়বো আর এই লড়াই জারি থাকবে। Yeah, আমরা কাউবয়, একটু ওনাদেরও করুন, পরে আমি আবার উত্তর দেবো। যে আপনারা কেন জয়েন আগে ওনাদের তো আওয়াজ হচ্ছে, একটু দরজাটা যদি বন্ধ রাখেন, খুব আওয়াজ আছে। জোরে বলুন। কস্তুরীদির কাছে প্রশ্ন আছে মনে হয়। কস্তুরীদি, আপনার কাছে প্রশ্ন জিজ্ঞেস করুন। আপনি কেন জয়েন? কাজ করব দলের হয়ে। না হলে আপনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনি ক্ষিতি গোস্বামীর কি, তাই তো? এটা একটু সরিয়ে দিন। অডিও মানে অডিও যাবো ওটা ঠিক করে দেবো। হ্যাঁ, আমি একটা জিজ্ঞেস করি, আপনি ক্ষিতি গোস্বামী কি? সম্ভবত আপনারা দুই বোন, তাই তো? একজন তৃণমূলে আছেন আর আপনি বিজেপি তাই তো? কেন বিজেপি দলের হয়ে কাজ করব ভবিষ্যতে। ক্ষিতি গোস্বামীর ভাবধারাটা গ্রহণ করবেন না কেন? একেবারে বাবার ভাবধারাতেই আমি রয়েছি। আমার বাবা চিরকাল প্রতিবাদী ছিলেন, চিরকাল এমন কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন উনি ওনার কাজ করার সময়, যেখানে প্রতিবাদ করার প্রয়োজন হয়েছে, আওয়াজ তোলার প্রয়োজন হয়েছে, বিরোধিতা করার প্রয়োজন হয়েছে। আমি একেবারেই তার উত্তরসূরি। আমি মনে করি যে এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আওয়াজ তোলার প্রয়োজন, প্রতিবাদ প্রয়োজন, শাসককে চিনিয়ে দেওয়া প্রয়োজন কোথায় তার ভুল হচ্ছে। এবং এই আওয়াজ তোলার জন্য আমাদের মতো শিক্ষিত বাঙালি ভারতীয়রা যদি এগিয়ে না আসে তাহলে কারা এগিয়ে আসবে? সেটা বামপন্থা থেকে নয় কেন? নয় কেন এই দলের হয়ে এখন আছে, আমি তো এখন এই দলের হয়ে বলতে পারি। বামপন্থায় যারা আছেন, দলে যারা আছেন, তারা তাদের হয়ে কথা বলবেন। আপনার বাবা আরএসপি করেছেন, চিরকাল মন্ত্রী ছিলেন, হঠাৎ আপনারা দুই বোন দুটো রাজনৈতিক দলে চলে গেছেন, কেন মনে হলো না যে বামপন্থাদের থেকেও প্রতিবাদ করে যায়? প্রতিবাদ করা যায় কিনা, যারা ওই দলে আছেন তারা বুঝছেন কেমন প্রতিবাদ করা যায়। অনেকে দল থেকে বেরিয়ে টেরিয়েও যাচ্ছেন। তা সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি এই দলের সঙ্গে যদি থাকি, যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে কর্মক্ষেত্রে পরিণত করতে চান, পশ্চিমবঙ্গের লগ্নি ফিরিয়ে আনতে চান, পশ্চিমবঙ্গে যে একটা অ্যান্টাই হেলথ, অ্যান্টাই এডুকেশন, অ্যান্টাই চাকরির ক্ষেত্র তৈরি হয়েছে, অ্যান্টাই লগ্নিকারীর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তার বিরুদ্ধে এই দল সরব, তার বিরুদ্ধে এই দল ক্রমাগত পরিশ্রম করে যাচ্ছে। আমি তার সঙ্গে নিজেকে একাত্ম করতে চাই। আপনি মনে করেন আপনার বাবাও এই পথেই বিশ্বাসী? আপনি আমি প্রথমেই বললাম আমার বাবা চিরকাল প্রতিবাদী, এবং লেফট কথার অর্থ এই ফ্রেঞ্চ পার্লামেন্টে যারা বাঁদিকে বসতে পারতো, যারা প্রশ্ন করত, যারা প্রতিবাদ করত, যারা চোখে আঙুল দিয়ে দেখাতো শাসককে, তাদের ভুল কোথায় হচ্ছে। আমরা ক্ষিতি গোস্বামী, আপনার কথা অনুসারে ক্ষিতি গোস্বামী যদি জীবিত থাকবে বিজেপি এটা একেবারে হাইপোথেটিক্যাল। উনি যে দলে ছিলেন তার হয়ে প্রাণপাত করেছেন এবং খুবই অনেস্টির সঙ্গে সেই দলের হয়ে কাজ করেছেন। কাজে ওনার পক্ষ থেকে আমি আজকে কথা বলতে পারবো না, আমি আমার সপক্ষে কথা বলতে পারি, সেটাই বললাম। বিপ্লব বিশ্বাস, প্রাক্তন বিএসপি সিআরপিএফ আছেন, প্রশ্ন করতে পারেন। আজকে উনিও জয়েন করেছেন। মাননীয় বিপ্লব বিশ্বাস প্রাক্তন সিআরপিএফ, মানে ডিজি ছিলেন, ডিএসপি র্যাঙ্ক ছিলেন, তিনি আজকে জয়েন করেছেন। একদম বলুন। हाँ बोलून प्रश्न করুন, প্রশ্ন করুন। হ্যাঁ, ওই তো জয়েনিং এর কারণ। হ্যাঁ, আমার বিজেপি জয়েনিং কারণ আমি প্রথম থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মতাদর্শে অনুপ্রাণিত এবং আমি আরএসএস সাথেও যুক্ত ছিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমাদের যে একটা ডিপার্টমেন্ট সিআরপিএফ, আমি সিআরপিএফে ছিলাম, সিআরপিএফ থেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক কিংবা কোনো কমেন্ট, কোনো মতাদর্শ করা সম্ভবই নয়। আমরা সিসিএস কন্ডাক্ট রুলের আন্ডারে আসি, আর সেখানে আমি যদি কোনো পলিটিক্যাল বিচারধারা যদি আমি ব্যক্ত করি কিংবা কোনো মিটিং মিছিল যে কোনো জিনিসে যদি আমি ইনভলভ হই, তো ন্যাচারালি আমাকে সাসপেন্ড করা হবে অ্যান্ড সাবসিকুয়েন্টলি যা কিছু ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হবে। সেই জন্যই আমি, যাতে সেই জিনিসটা না হয় সেই জন্য আমি রিটায়ারমেন্ট করেছি
রিটায়ারমেন্ট করে আমি নিজের মতাদর্শ, নিজের অভিমত, আমি যে দলকে ভালোবাসি সেই দলের হয়ে কাজ করতে চাই, তাকে আমার ওই ডিপার্টমেন্টাল মানে ইনকোয়ারি অর সাসপেনশন ওগুলো যেন না থাকে। আমি মানে স্বাধীন হয়ে আমি নিজের মতাদর্শ আর পার্টির জন্য কাজ করতে চাই। সেই জন্য আমি রিটায়ারমেন্ট করেছি। আমার 5 সাল এখনো সার্ভিস ছিল, আমি প্রমোশনও পেতাম, কিন্তু আমি ভাবছি না, এখন দিস ইজ দ্য রাইট টাইম যে চাকরি ছাড়তে হবে, আর আমাকে এই টাইমেই আমাকে বিজেপি যোগদান করতে হবে, তাকে আমি যেন এই রাজ্যের জন্য কিছু কাজ করতে পারি। কস্তুরী, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আমি একটু লেটে আসলাম, সেটা হচ্ছে এই বাম থেকে রামে আসার কারণটা যদি আপনি একটু একটা বলেন। রামে কি নয় বলুন তো, যে ভারতীয় সে রামে নেই, অর্থাৎ সে মহাকাব্যে নেই। মহাকাব্য আমাদের ভারতবর্ষের মেরুদণ্ড। ভারতবর্ষ দুটো মহাকাব্য উপহার পেয়েছেন, এক রামায়ণ এবং এক মহাভারত। এবং আমার মহাকাব্যে আমি বিশ্বাস রাখবো না, নিজেকে ভারতীয় বলবো, এই কেমন ভাবে হতে পারে? বাংলায় ভোটের আগে কয়লা কেলেঙ্কারি মামলার তদন্তে এর গতি আনতে চাইছে ইডি। অনুপ মাঝিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল ইডি। ইডির আর্জি মেনে অনুপ মাঝিকে 2 সপ্তাহের হেফাজতে নিয়ে জেরা করার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। গত বেশ কয়েক বছর ধরে এইসব নিয়ে শুনে শুনে বাঙালি ক্লান্ত। বাঙালি আর এসব শুনতে চাইছে না। ধারাভাষ্যের মতন পায়ে বল এগিয়ে যাচ্ছেন, অমুককে কাটিয়ে তমুককে কাটালেন, গোলের কাছে এলেন, গোল কিন্তু গোল হলো না, এইসব আর শুনতে চাইছে না। বাঙালি জানতে চাই কয়লা, গরু, সোনা, বিভিন্ন রকমের বিষয়, তাতে কার কি যোগাযোগ আছে, তার থেকেও বড় কথা সেটা কার অনুপ্রেরণায় হয়েছে সেটা বাঙালি জানে। কিন্তু কেন এই বিভিন্ন ধরনের তদন্ত এজেন্সি তারা তার কাছে গিয়ে পৌঁছতে পারছে না? কতদিন আর এই ডিলেইড অ্যান্ড ডিনাইড জাস্টিসের এই দুরকম রূপ আমরা দেখব, সেটাও একটা বড় ব্যাপার। যখন আসবে তখন বোঝা যাবে আর কি হচ্ছে না হচ্ছে। যত রকমের আটকানোর ব্যবস্থা, যত রকমের বাম্পার তোলার চেষ্টা হয়েছে তদন্তের রাস্তায়, স্পিড ব্রেকার যত রকমের তোলা হয়েছে তৃণমূলের তরফ থেকে, সমস্ত স্পিড ব্রেকার সরে যাবে আগামী 3 মাস পরে বিজেপি ক্ষমতায় আসার পরে। তার আগে অবধি যা চলছে বাঙালিকে সহ্য করতে হবে। অভয়া মামলায় শিয়ালদা আদালতে আজ নতুন করে আবেদন জমা পড়লো বাবা মায়ের তরফে। তারা সেখানে ভয়ঙ্কর অভিযোগ করছেন। তারা বলছেন কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তকে গ্রেপ্তারির আবেদন, কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তকে গ্রেপ্তারির আবেদন এবং তার পাশাপাশি বৃহত্তর ষড়যন্ত্রের অন্যতম অংশীদার হিসেবে সিবিআইকেও দায়ী করছেন তারা। আদালতে পরবর্তী শুনানিতে এই ইস্যু তারা তুলবেন। যা যা হচ্ছে, যা যা বলছেন, সেটা তো ওনারা বলছেন, একটা মানবিক গুরুত্ব তো থাকে এইসব ক্ষেত্রে। তো সুতরাং যা হচ্ছে সেটা মানুষ শুনছে। কি হয়েছিল আরজিকর কাণ্ডে সেটা সমস্ত মানুষ জানে। তথ্য প্রমাণ লোপাটের জন্য প্রশাসন সরাসরি উর্দি পড়ে, কোনো উর্দি ছাড়া নয়, উর্দি পড়ে নেমে পড়েছিলেন, একের পর এক মিথ্যে কথা বলে আপনারা যারা সাংবাদিক তাদেরকে অব্দি বিভ্রান্ত করা হয়েছে। যিনি কিনা কেউ নন তাকে অব্দি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দেখানো হয়েছিল। সেটাও উর্দি পড়া পুলিশ, সাধারণ পুলিশ নয়, 2 তারা 3 তারার অধিকারীরা দেখিয়েছিলেন। তো এরপরে কাকে দোষী ঠাওরানো হবে, কাকে দোষ দেওয়া হবে, সেটা আদালত বুঝবেন। আদালতে নিশ্চয়ই এই নিয়ে আলোচনা হবে। এসআইআর প্রক্রিয়ায় 65 লক্ষেরও বেশি নাম বাদ, শুনানি শেষে 2 লক্ষেরও বেশি নাম অযোগ্য, শুনানিতে অংশই নেয়নি 5 লক্ষেরও বেশি। নির্বাচন কমিশন সূত্রে কি করে অংশ নেবে? যেটা মিঠু কলোনি ছিল সেটা মেহেদি কলোনি হয়ে গেছে। গুলশান কলোনিতে যারা যারা রয়েছে, এতদিন ধরে রয়েছিল, সব ফাঁকা করে বিভিন্ন সময় বাংলাদেশে যারা পালিয়ে গেল এবং বাংলাদেশে পালিয়ে গিয়ে যারা ভোট দিয়ে আবার ওখানে জামাতকে বেশি সংখ্যায় জেতালো। আপনারা খেয়াল করে দেখবেন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের সঙ্গে যেগুলো লাগোয়া, সেই লাগোয়া অঞ্চলগুলোতে বাংলাদেশের যে অংশ তাতে জামাতের ভোট বেড়েছে। ওপারে যা জামাত, এপারে সেটাই তৃণমূল। সুতরাং এই নিয়ে ভেবে কি হবে? সবাই জানে কারা ছিলেন, কোথায় গেছেন, কেন গেছেন, আর কেন তারা এসআইআর এর সময় এখানে এসে পৌঁছলেন না বা শুনানিতে অংশগ্রহণ করলেন না, কে যেচে নিজের গলা হাঁড়ি কাটে দিতে চায়। লাভপুরে তৃণমূল নেতা শাহিন কাজী তার অভিযোগ, ঝাঁটা দিয়ে গ্রাম থেকে বিজেপিকে বিদায় করার হুঁশিয়ারি তার মুখে। কে বলছেন, কাকে বলছেন, কেন বলছেন? অপশব্দের প্রয়োগ। বাঙালির রাজনৈতিক ক্ষেত্রে যেটুকু সম্মান ছিল সেটুকুই তৃণমূলের আমলে চলে গেল। আলটিমেটলি বামেরা যত রকমের অপশব্দের প্রয়োগ করতেন, তারা অপশব্দ প্রস্তুত এবং প্রবর্তন
এবং সম্প্রসারণের মাস্টার ছিলেন। তাদের সবথেকে মেধাবী ছাত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস আত্মপ্রকাশ করলো। কংগ্রেসের একটা শ্রেণীর লুম্পেনিজম এবং তার সঙ্গে বামেদের সংঘবদ্ধ বিভিন্ন জনবিরোধী কার্যক্রম দুটোকে মিলিয়ে মিশিয়ে তৃণমূল কংগ্রেসের যে ডিএনএ তৈরি হয়েছে, তাতে এই ধরনের জিনিস অনভিপ্রেত হলো বাঙালিকে এতদিন ধরে সহ্য করতে হয়েছে। সে জগ ছুঁড়ে মারা হোক আরাবুলের, কিংবা মালদাতে ডালিম গাছে বেঁধে অধ্যাপককে পেটানোই হোক, কিংবা বিভিন্ন সময় নোংরা কথা বলাই হোক। মালকিন যেরকম বলেছিলেন কুকুরের মতন ঘেউ ঘেউ করবেন না দিয়ে প্রার্থীরা, তাদের সম্বন্ধে এরকম কথা বলা হোক। আরও ছেড়ে দিন ওই যিনি মাগুর মাছ বেচতে বেচতে কোটি কোটি টাকার মালিক হলেন মুড়ির টিন পাঠিয়ে কলকাতায়, যিনি কিনা কথায় কথায় পুলিশকে বোম মারতে বললেন, তারপরে সেখান থেকে এগিয়ে গিয়ে পুলিশের স্ত্রীকে অঙ্কশায়নী হবার জন্য উদাত্ত আহ্বান রাত্রের বেলায় টেলিফোনে দিলেন এবং তার অডিওগ্রাফি সেগুলো আমাদের সামনে এলো। এরপরে আর এদের কাছ থেকে কি আশা করছেন? এটাই তো তৃণমূল। তার 3 মাস অপেক্ষা করুন, বিজেপি আসবে, তারপরে আর এইসব নোংরা কথা শুনতে হবে না বাঙালিকে। তৃণমূল ভবনে ড্রপ বক্স বসানো হয়েছে, সুলভ প্রার্থীরা দলে দলে যোগ দিচ্ছেন ড্রপ বক্সে। ঠিক আছে, আবেদন নিয়ে লাভ কি আছে? কে কত তুলতে পারে তারই তালিকা জমা দিতে হবে তৃণমূলে। কে কতটা দিতে পারে, কতটা রেখে কতটা কিভাবে করবেন সেটার ওপরে। বোমা কতটা বাঁধতে পারেন, ভোটের দিন লুঙ্গির নিচ থেকে কটা পিস্তল বার করে দৌড়ে যাবেন, গুলি চালাবেন, কটা মাস্কেট নিয়ে কাকে আক্রমণ করবেন, আগে দেখা হবে তিনি কতজন সাংবাদিককে আক্রমণ করতে পেরেছেন, কটা বুম ভেঙেছেন, ক্যামেরা ভেঙেছেন, কিংবা মহিলা সাংবাদিকদের কিরমভাবে শ্লীলতাহানি করেছেন তার ভিডিও থাকলে সেসব দেখানোর পরে বিবেচনা করবে তৃণমূলের লোকেরা যে ওকে টিকিট দেওয়া হবে কি হবে না। এটাই তো তৃণমূলের কালচার। সুতরাং ড্রপ বক্স ওসব বাজে কথা। যত রকম আমাদের বিজেপির তরফ থেকে যে সংকল্পপত্র অর্থাৎ ম্যানিফেস্টো তৈরির জন্য যে ড্রপ বক্স বা পরামর্শ বাক্স বসানো হয়েছে, তারপরে শুনলাম নাকি বাম এবং তৃণমূলরা এরকম সব জিনিসপত্র তৈরি করছে, কেউ চার্জশিট তৈরি করছে, কেউ ড্রপ বক্স বসাচ্ছে, ফলো অন করছেন বিজেপিকে। ঠিক আছে, একদিন যা বিজেপি ভেবেছে সেটা ওরা ভাবছে, কোনোদিন ভাবে তো নি এরম ভাবে ভাবছে ভালো জিনিসের অনুকরণও ভালো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ভালো জিনিসের নকলও ভালো করছে। বলছি যে কমিশন সূত্রে একটা খবর যে নিরাপত্তা বাহিনী থাকবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে নিরাপত্তা দেখার জন্য ভোটের আগে থেকে। কমিশন বুঝবেন, এতদিন পাঠাননি কেন? আমাদের তো মনে হয়েছে এমন পরিস্থিতি যেখানে কিনা কেন্দ্রীয় বাহিনীর উচিত ছিল বা কমিশনের উচিত ছিল, যখন বিএলওদের ওপরে এই ধরনের আক্রমণ হচ্ছিল, বিএলওদের যখন ভয় দেখানো হচ্ছিল, তখন এই মাঝে মাঝে বেলা বিকেল 5টার মধ্যে এফআইআর করার সুপারিশটা না পাঠিয়ে যখন দেখা গেল সেটা মানা হচ্ছে না, তার পরের দিন থেকেই নিজেদের ক্ষমতা প্রয়োগের বিষয়টা খতিয়ে দেখা উচিত ছিল জ্ঞানেশ কুমার এবং তার সহযোগীদের। তাঁরা যখন সেটা করছেন না, এত কিছু হয়ে যাবার পরে এখন মনে হচ্ছে ঠিক আছে, লেট বেটার দ্যান নেভার। কোনোদিন যেটা হয়নি সেটা যদি হয় তাহলে মানুষ হাঁপছেলে বাঁচলেই হলো। সোজা কথা, আমাদের দাবি একটাই, একটি ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা এবং দ্বিতীয়ত একদম আপোষহীনভাবে নিরাপত্তাযুক্ত একটি নির্বাচন, যেখানে কোনো বুম ভাঙা পড়বে না, কোনো সাংবাদিক মার খাবেন না, কোনো ভোটারকে পেটানো হবে না, খুন করা হবে না, যারা প্রার্থী তাদের গাড়িতে আগুন দিয়ে দেওয়া হবে না, তাদের গাড়িতে পেট্রোল ঢেলে বা ইট মেরে গাড়িকে জখম করার চেষ্টা হবে না, প্রার্থী কিংবা তার এজেন্টের বাড়িতে সাদা থান কিংবা সমর্থকদের বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হবে না, খুন হবে না নির্বাচনের আগে বা নির্বাচনের পরে। এরম একটি পরিস্থিতি চাই যেখানে কিনা ইভিএম মেশিন সুরক্ষিত থাকবে এবং সবথেকে বড় কথা, বিভিন্ন সময়ে যেসব অত্যাচার সাধারণ মানুষকে ভোটের দিন সহ্য করতে হয় সেগুলো থাকবে না, এটা নিশ্চিত করতে হবে। যুবসাথীর সার্ভার ডাউন, অনলাইনে অবশেষে দিয়ে যুব সাথীটাই তো ডাউন। প্রতারণা করে আর কতদিন চালানো যায়? এটা তো জানাই কথা, 3বার এই নিয়ে বারবার 3বার, প্রত্যেকবার ভোট আসে আর প্রত্যেকবার একটা করে কুমির ছানার মতন ওই 1500 টাকা। অদ্ভুত ব্যাপার, একটা ব্যাপারে কিন্তু তৃণমূল ভদ্রলোকের এক কথা, 1500 টাকা মাসের বাইরে ওনারা কখনো ঘোষণা করেনি। আজ থেকে 10 বছর আগেও সেই 1500 টাকাই ঘোষণা করেছেন, আজ থেকে 8 বছর আগেও সেই 1500 টাকা, আবার আজ এইবারেও যে যুবসাথী তাতেও 1500 টাকার। পদ্ধতিটা একই। পদ্ধতিটা কি? যে আপনি অনলাইন নয়, আপনি মদের দোকানের লাইসেন্সের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন, ট্রেড লাইসেন্সের জন্য অনলাইন করতে পারবেন,
আপনি অন্য যে কোনো কিছুর জন্য অনলাইন করতে পারবেন, কোথায় তৃণমূলের তরফে তোলার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের ব্যবস্থা রাখা যেতে পারে, কিন্তু এই যুবসাথীর জন্য অফলাইন। আপনি নিজে ফর্ম তুলবেন যুবক হলে, এবং একটা বয়স আছে, তার মধ্যে বয়স হলে নিজে পয়সা খরচ করে তার ছবি যোগ করবেন, বা নিজের কালার ছবি নিজে পয়সা খরচ করে এক গাদা ডকুমেন্ট ফটোকপি করবেন, যাকে আমরা সাদা বাংলায় জেরক্স করা বলি, সেই সব করে আপনি জমা দিয়ে দেবেন কার হাতে, সেটাও কোনো সরকারি কর্মচারী কিনা বোঝা যাচ্ছে না। যেসব ছবি টবি আমরা ভিডিও দেখলাম আপনাদেরই ক্যামেরায় উঠে আসা, কারা নিচ্ছে কারা দিচ্ছে কেউ জানে না। এরপরে নাকি সার্ভার ডাউন, অফলাইন তো অনলাইন তো হচ্ছে না, সার্ভার ডাউন হচ্ছে কি করে? কিসের সার্ভার ডাউন? কত লোকের জমা হয়েছিল? কালকে শুনেছিলাম 8 লাখের কাছাকাছি। এরপরে এনারা বলুন, শ্বেতপত্র প্রকাশ করুন যে কত লোক জমা দিয়েছে। এর আগে 17 লক্ষ এরম অফলাইন অ্যাপ্লিকেশন কেজি দরে তৃণমূল বিক্রি করেছে, তৃণমূলের সরকার। সেই সব অ্যাপ্লিকেশনের কি ভবিষ্যৎ হয়েছিল সেটা কেউ জানে না, এটারও কি ভবিষ্যৎ হবে কেউ জানবে না। তৃণমূল রাজ্য সরকার যেটা জানাচ্ছে, গতকাল পর্যন্ত 13,45,812 জন অফলাইন এবং প্রায় 1.5 লক্ষ অনলাইন, মানে সব মিলিয়ে 15.5 লক্ষ নাম এখনো পর্যন্ত জমা পড়েছে। মানে এটা কোথাও কি রাজ্যের শিক্ষিত বেকারদের পরিসংখ্যান তুলে ধরে না? পুরোটাই অনলাইনে জমা দেওয়ার তো কোনো বিষয়ই ছিল না। অনলাইনে জমা দেওয়ার বিষয়টা এলো আমরা যখন আমাদের অফিস থেকে প্রেস কনফারেন্স করে সোজাসুজি বললাম যে এটা প্রতারণা। আমাদের দলের নেতা, বিধানসভায় মাননীয় বিরোধী দল নেতা শ্রী শুভেন্দু অধিকারী যখন এখান থেকে বললেন যে অনলাইন রাখা হচ্ছে না এই জন্য যাতে নাকি ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকে, গতকালও আমরা এই একই জায়গা থেকে একই ভাষায় একই কথা বললাম। তখন দেখা গেল বিকেলের দিক থেকে অনলাইন টনলাইন নাকি খোলা টোলা হলো, এবং তারপরে যাতে অনলাইন না হয় সেই জন্য যদ্দূর মনে হয় এই ধরনের ক্র্যাশ করে গেছে সার্ভার, এইসব গুজব ছড়ানো হয়েছে। এক্ষুনি বলুন যে কোনো ডেটা যেগুলো কিনা তৃণমূলের জন্য প্রয়োজনীয় বা অন্য কিছু, তারা কিন্তু নিশ্চিতভাবে এই সাপ্লাই দিয়ে যাচ্ছে। তাদের সব সাপ্লাই লাইন খোলা, শুধু বেকারের জন্য অনলাইন নিতে গেলেই সার্ভার ব্রেক করে দেয়। মহুয়া মৈত্র তিনি না না আজকে অনেক হয়েছে। হ্যাঁ হবে তো, একটু পরে যাবে, 4টে থেকে বসো, 5টার সময় শ্রমিকদের। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানছে না নির্বাচন কমিশন, বাংলার বাড়ির তথ্য গ্রাহ্য না করেই মানুষকে হয়রানি করা হচ্ছে, মহুয়া মৈত্র বলছে। পুরে বাবা, এসআইআর প্রক্রিয়াটা তো এখনো এরকম হয়নি যে হাতে ওই নাইট ক্লাবের মতন ছাপ দিয়ে গিয়ে খেতে হবে বিয়ের নেমন্তন্ন, তা ওসব তো এখনো চালু হয়নি। যেদিন ওনারা এখানে দায়িত্ব ছেড়ে দায়িত্ব পেয়ে যাবেন, দিল্লির দায়িত্ব, যখন ওনারা সংবিধান বদলে দেবেন তখন ওই হাতে ছাপ মেরে মুখ দেখে দেখে করিয়ে নেবেন, অসুবিধার কি আছে? বড় করে একটা মাঠ ভাড়া নেবেন, এসব তো অভিজ্ঞতা ওনাদের আছে। উনি আবার এসব নিয়ে কি বলবেন? কিসের নাকি কি গোপন তথ্য বাজারি করে দিয়ে তার ওনার এগেন্সে কি সব তদন্ত চলছে এখনো। এই তো গতায়ু জায়গা জমানায় দাঁড়িয়ে আর এসব নিয়ে কি হবে? উনি ওনার মতন থাকুন, ইংরেজিটা ভালো বলেন, ওসব কথা কি ইংরেজিতে বলেছেন নাকি বাংলায়? ইংলিশ না বাংলা? যদি বাংলায় বলেন একরকম, ইংলিশ হলে আরেক রকম হবে। যুবসাথী প্রকল্পে সাড়া পড়েছে ব্যাপক, বিজেপির গাত্রদাহ হচ্ছে, তাই জন্যই পাড়ায় পাড়ায় আপনারা যুব আড্ডা করার পরিকল্পনা করছেন, কুণাল ঘোষ বলছেন। ওনারা কিসব সতীদাহ প্রতিদাহ একবার কি একটা বলেছিলেন, এখন ওরা গাত্রদাহ নিয়েও কথা বলছেন। গাত্রদাহ এই জন্য হচ্ছে যে ওই যেরকমভাবে প্রিজন ভ্যানের গায়েতে চাঁটি পড়ে আওয়াজ হয়েছিল, ঠিক সেরকম যুবদের ওপরে যে অত্যাচার, সেটাতে বাঙালি একই ধরনের আওয়াজ তুলছে। বাঙালি একটা কথা বলতে চাইছে যে এই প্রতারণাটা না করলেও চলতো। ফাগুনের গরমে একদম চচ্চরে রোদে বিভিন্ন সময় লাইন ম্যানেজমেন্টের নামে তৃণমূলের লোকেরা যেভাবে কাজকর্ম করেছে, এমনকি পুলিশ দিয়ে গলা ধাক্কা দিয়েছে যুবদের, অনলাইনের ব্যবস্থা রেখেছে। আমরা বলার পরে, আমরা এখান থেকে আপত্তি তোলার পরে একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প রাজনৈতিক দল যারা চোখে চোখ রেখে ভারতীয় জনতা পার্টি হিসেবে আত্মপ্রকাশ শুধু করেনি, তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, যুদ্ধ ঘোষণা করছে, এবং সব জায়গাতে বিশ্বাসযোগ্য বিকল্প বলে মানুষের মনে আত্মপ্রকাশ করতে পেরেছে, নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। তারা একটা কথা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে
যে এই প্রতারণার ফলে ভাতাজীবী হয়ে বেঁচে থাকলে বাঙালির কোনো উন্নয়ন হবে না। বাঙালি চাকরি চায়, বাংলার যুবক যুবতীরা চাকরি চায়, দিনে 50 টাকার ভাতাজীবী হয়ে বাঁচতে চায় না। আজ থেকে যুব আড্ডা কর্মসূচি আপনাদের চালু করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত গোটা রাজ্যেই সেই অর্থে কোথাও যুব আড্ডার ক্যাম্প দেখা গেল না। হচ্ছে, ব্যবস্থা হচ্ছে, বহু জায়গাতে হচ্ছে, নিচের দিক থেকে উঠে আসছে বিষয়টা। বড় করে যখন হবে তখন আপনাদের ওখানে গিয়ে পৌঁছবে। আর সব থেকে বড় কথা, আজকে বিজেপি সল্টলেকের যে আমাদের পার্টি অফিস, তাতে এত ঘটনার ঘটা, সব জায়গায় গিয়ে আপনাদের বুম কিংবা ক্যামেরা গিয়ে পৌঁছতে পারছে না, এটাও একটা দুর্ভাগ্যের বিষয়। তো কালকে থেকে যখন যাবেন তখন দেখতেই পাবেন যে সব জায়গায় গিয়ে পৌঁছবে এবং তখন বড় করে খবর হবে। বঙ্গোপসাগরে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন আগামীকাল, কিন্তু মায়াপুরের ইসকনে তিনি একটি অনুষ্ঠানে যোগদান করবেন। বাংলায় বিজেপির এজেন্ডা কি শুধুই হিন্দুত্ব, নাকি হিন্দুত্ব ইস্যুতে শান্তি? হিন্দুত্বই রাষ্ট্রীয়ত্ব, একথা আমরা কোথাও থেকে লুকিয়ে বলিনি। কোনো মশারির আড়ালে নয়, গাছের আড়ালে নয়, কোনো আড়াল রেখে নয়, কোনো মুখোশের আড়ালে নয়, সোজাসুজি আমরা মনে করি ভারতবর্ষের রাষ্ট্রীয়ত্ব আর হিন্দুত্ব এক। উপাসনা পদ্ধতি বা যাই হোক না কেন, যারা ধর্মে নন, সম্প্রদায় যারা মুসলমান বা খ্রিস্টান কিংবা অন্য কোনো বিষয়ে অন্যরকমভাবে উপাসনা পদ্ধতি করেন সনাতনীদের পাশাপাশি দাঁড়িয়ে, তারাও সেই অর্থে হিন্দুস্তানে যারা থাকেন, হিন্দুস্তানকে যারা ভালোবাসেন, ভারতের সঙ্গে যারা আত্মিক যোগাযোগ রাখেন, তারা হিন্দু, এটা আমরা বিশ্বাস করি। সুতরাং এখানে ইসকনে যাওয়া শুধুমাত্র ধর্মীয় বিষয় নয়, এর সঙ্গে আমাদের হাজার হাজার বছরের যে সংস্কৃতি সেটাও যুক্ত, কোনো বিদেশি সংস্কৃতি নয়। আমরা আমাদের সংস্কৃতি, আমাদের মূল মাটির সঙ্গে যুক্ত হওয়া সংস্কৃতির সঙ্গে যুক্ত, আমাদের নেতারাও তাই থাকেন। হাজারো মানুষের আস্থা, সারা পৃথিবীব্যাপী অনেক মানুষের আস্থা, তার কেন্দ্রবিন্দুতে আছে মায়াপুর। ইসকন একটি সংগঠন, সেখানে যাচ্ছেন আমাদের একজন নেতা এবং মন্ত্রী, তিনি যাচ্ছেন, তিনি তার আধ্যাত্মিক এবং সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখছেন। এখানে হিন্দু মুসলিমের কথা আসছে কোথা থেকে? কেশপুরের দীপক অধিকারী দেব, তিনি যে গ্রামের মানুষ, সেই গ্রামে বাঁশের সাঁকো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পেরোতে হচ্ছে, মানে পাকা সেতু তো দূরের কথা, কাঠের সেতুও করতে। এটাই তো স্বাভাবিক, ওরকম বললে হবে? দেবকে শুধুমাত্র আনা হয় তার একটা নির্দিষ্ট স্টারডম আছে বলে, এবং তাকে সেই জন্যই রাখা হয়েছে, তাকে সেই জন্যই বিভিন্ন ক্ষেত্রে ওই জায়গা দেওয়া হয়। এবং অনেক ক্ষেত্রে তিনি আক্ষেপ করেছেন তাকে নাকি কাজ করতে দেওয়া হয় না। এখন জানি না কোন টাকা তার কাছে যায় আর কোন টাকা তার হাত থেকে ছিনতাই করে নিয়ে আবার ওই কর্ণকুটির কিংবা শান্তির যে জায়গাটা আছে কলকাতা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, সেখানে সরাসরি চলে যায় এক্সেলেটার তৈরির জন্য কিংবা মাথার উপরে বড় ওই ঝাড়বাতি লাগানোর জন্য। কিন্তু এগুলো তো আমরা বলতে পারবো না, দেব বলতে পারবেন। মাঝে মাঝে তার উষ্মা আমরা দেখি, কিন্তু একটা কথা জানতে হবে যে নেতাজি ইন্ডোরে বিবেকানন্দ সেজে ঘুরে বেড়ানো আর মানুষের সত্যি সত্যি উন্নয়ন করা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। কলকাতার বিভিন্ন শীততাপ নিয়ন্ত্রিত জায়গায় থেকে, সেই সব ফ্ল্যাটে থেকে বিভিন্ন রকম ভ্যান থেকে নেবে সিনেমা শুটিং করা এক জিনিস, আর ব্যক্তিগতভাবে মানুষের উন্নয়নের জন্য, মানুষের উপকারের জন্য নিজের এলাকায় চোখ রাখা, সেটা আলাদা জিনিস। বাঁশের সাঁকো শুধু দেবের এলাকায় নয়, সারা পশ্চিমবঙ্গে যেখানে যাবেন, 20 কিলোমিটার রেডিয়াসের বাইরে কলকাতার, আপনারা যেখানে ইচ্ছে চলে যান, বানতলা ছাড়িয়ে একটু বেশি দূরে যান আমাদের এখান থেকেই, সব জায়গায় বাঁশের সাঁকো, বহু জায়গায় নড়বড়ে সাঁকো, এবং সেক্ষেত্রেও কাটমানির খেলা চলে। সাঁকো নষ্ট হচ্ছে, মানুষ মরছে এবং মানুষরা বিপদে পড়ছে। আর কিছুদিন সহ্য তো করতেই হবে বাঙালিকে। সবাই জানে বিজেপি আসছে, এই 26-এর মাঝামাঝি সময় থেকে আমরা সমস্ত সাঁকো শুধু পাকা করব না, যতটা পারবো প্রথম বছরের মধ্যেই তার উন্নয়ন করব, যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে না, যে উন্নয়ন সত্যি মানুষের উপকারে লাগে। রেলের তরফ থেকে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হলো, তার কারণ 170টা আরবি আটকে পড়ে রয়েছে, রাজ্য সরকার জমি দিচ্ছে না, কিছুই করার নেই। আরে রাজ্য সরকার তো কোথাও কোনো জমি দেয় না, একমাত্র রোহিঙ্গাদের জমি দেওয়া ছাড়া। রাজ্য সরকার রোহিঙ্গাদের জমি দেওয়া ছাড়া কিংবা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা এই রাজ্যে জল জমি জঙ্গল এবং চাকরিতে ভাগ বসায় তাদের ছাড়া আর কোথায় কোন জমি দিয়েছে আপনারা দেখান। সর্বত্র সব জায়গাতে শুধুমাত্র অত্যাচার আর কিছু জমি হাঙর, তৃণমূলপন্থী যারা কিনা ডেভেলপার বা প্রমোটার,
তাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে জমির বন্দোবস্ত থাকে। আপনারা 366 মিটার মাত্র 366 মিটার আমাদের এই সল্টলেকের সামনে মেট্রো রেলের জন্য সেটা দিতে পারছেন না। বিভিন্ন সময় পোরাস করিডোর চলে আসছে ওপার থেকে ওদের ভোটাররা, মানে তৃণমূলের ভোটাররা যারা এপারে এসে তৃণমূলকে ভোট দেয় আর ওপারে গিয়ে জামাতকে ভোট দেয়, তারা যখন মিলেমিশে একই কাজ করে তখন তৃণমূল তাদের জন্য আটকাবে কেন? তাদের জন্য সেই বিএসএফকেও জমি দেয় না, আর এইসব রেলের উন্নয়নমূলক কাজে জমি দেয় না। কোনো একটি প্রথিতযশা চ্যানেলে দেখছিলাম দরজায় দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখছিলেন, সব কাজ কিন্তু আমার করা, শুধু ফিতে কেটেছে বিজেপি। তো ফিতে কাটা যারা লোকজনের কথাবার্তা বলেছেন, দিদিমণি নিজে বলেছেন, তো সব যখন করা তাহলে জমি কেন দিচ্ছেন না? একটু দিয়ে ফেলুন, আপনারই তো নাম হবে সেরকম হলে। মানুষ বাঙালি ইতিহাস সমৃদ্ধ, ইতিহাস বাঙালি জানে। শিলাবতী থেকে একটুখানি একটু অন্যরকম হন, তাহলে অন্তত ভালো হবে। রাজ্যের এক মন্ত্রী বিপ্লব মিত্র নিজের জন্মদিনে হাসপাতাল তৈরির কথা তিনি বললেন, যে হাসপাতালে শিলান্যাস করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে বাঁকুড়ায় চালু হাসপাতাল 10 বছর ধরে বন্ধ রেখে দেওয়া। মানে ভোট আসছে বলে কি নেতাদের ইমেজ বিল্ড আপ? না, উনি কি এইবারে প্রথম জন্মদিন হলো ওনার? মানে 1 বছর বয়স হলো ওনার? এর আগে ওনার জন্মদিন হয়নি নাকি? সেই সময় সারা ভারতে বা বাংলাদেশে বা ভারতবর্ষে, এই দুটো দেশের বাইরে, ভারত আর বাংলাদেশের মাঝখানে পশ্চিমবঙ্গ বলে যে ভূমিখণ্ডটি রয়েছে, যেটা ভারত রাষ্ট্রের অন্তর্গত, যেটাতে ওনাদের জমিদারি চলে খালপাড়ের সামন্ততান্ত্রিকতায়, সেইখানে দাঁড়িয়ে কি প্রথম ওনার জন্মদিন? যে সব জায়গায় প্রচুর হাসপাতাল ছিল, শুধু ওই শিলাখণ্ড যেখানে স্থাপন করেছেন ওখানে একটিমাত্র হাসপাতাল বাকি ছিল, বিপ্লব বাবু করে ফেললেন। যাক, ওনার ওই বৈপ্লবিক চিন্তা ভাবনা ভালো, এতদিন যখন করতে পারেননি তখন করেছেন। এখন কার খাটের তলা থেকে কি পাওয়া যাবে, কখন পাওয়া যাবে, কার বান্ধবীর কাছে কত টাকা রয়েছে, এসব নিয়ে তো আমরা আগাম বলতে পারবো না। যখন বেরোবে তখন দেখা যাবে। যদি বেরোয় তাই দিয়ে কি হাসপাতাল হবে কি হবে না, চিড়িয়াখানা বানাবেন কি বানাবেন না, সেটাও আমরা দেখব। কিন্তু আগে বা এসব বলে তো লাভ নেই, কেন আর তো 3 মাস, তারপরে তো বিজেপির সরকার, আর এখন হাসপাতালের জন্য ইট পেতে লাভ আছে? বিপ্লব বাবু অন্য কিছু করুন। মালদাতে দেখা যাচ্ছে যে তৃণমূল ছেড়ে অনেকে মিমে যোগদান করছেন। তৃণমূলের কোথাও কি সংখ্যালঘু ভোট ব্যাংক? তৃণমূল মানেই তো ওদের সঙ্গে, ওরাই তো তৃণমূলই। আসলে তো ওরা আসলে এই ধরনের বি টিমগুলোকে তৈরি করছে, প্রমোট করছে, বিভিন্ন জায়গায় বসিয়ে দিচ্ছে, যাতে সংখ্যালঘু যারা মানুষ তারা বীতশ্রদ্ধ হয়েছেন তৃণমূলের ওপরে। যারা হিসেব করে দেখেছেন আয়নার সামনে দাঁড়িয়ে যে সাচার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে বাম আমলে যত তারা পিছিয়েছিলেন, তৃণমূল আমলে তার থেকেও পিছোতে শুরু করেছেন। এবারে সিপিএমুল, তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস 3 পক্ষ মিলে একই ডিএনএর অন্তর্গত বাকিদের নিয়ে এসে ভোট কাটুয়া কিছু সংগঠন তৈরি করেছেন, যারা ভোট কেটে, যারা সংখ্যালঘুদের ভোট অন্যদিকে এনে কিছু সিট হাসিল করবেন। এবং তৃণমূল যখন জিততে পারবে না, যখন বহু জায়গায় হারবে, তখন এই সংখ্যালঘুদের ভোটের যারা জিতবেন বিধায়ক, সংখ্যালঘু বিধায়ক হিসেবে, ওই মিম, তারপরে কিসব অদ্ভুত অদ্ভুত ঝুপঝুপ কিসব নামটাম আছে, তারা নাকি আবার ওখানে সংখ্যা দিয়ে, বিধায়কদের সংখ্যা দিয়ে একটি মিলিজুলি সরকার তৈরি করবে, যাতে কিনা তৃণমূল মুখ্য হবে। এটাই তো প্ল্যানিং। বাঙালি এসব বুঝে গেছে, বাঙালি এসবের আগ্রহী নয়। হয় তৃণমূল নইলে বিজেপি, এর বাইরে কাউকে নয়। যদি আপনি কাটমানিকে সমর্থন করেন, রাত্রে যদি আপনার মেয়েকে, আপনার কন্যাকে, আপনার স্ত্রীকে, এমনকি আপনার বয়স্কা মাকেও যদি শাহজাহানের ডেরাতে পিঠে বানাতে দিতে যেতে না চান, তাহলে বিজেপিকে ভোট দেবেন। আর যদি মনে করেন যে পিঠে বানালো তো আমার কি, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি শ্রী শ্রী আরো ভাতা টাতা পেলাম, এ পিঠে আগুন লাগছে তাতে কি আছে, পাশ ফিরে ঘুমোই, তাহলে তৃণমূলকে ভোট দেবেন। কি এলো গেল, দিন বদলের স্বপ্ন দেখতে কে বলেছে? থ্যাংক ইউ। তোমরা সিএম শুরু করে দিয়েছে ভাই শোক শোক রাহুল এসেছেন, রাহুলদা টিসি আছে। তাহলে শেষ করে দিই, তাড়াতাড়ি করো। হ্যাঁ, রাহুলদা তো পিসি। এটা বলা যায় যে বসতে বলো। তারপরে শ্রমিকদা, 5:30 ছবি। লাখ লাখ বসতে বলো, চা আমার ঘরে ঢুকে কফি খাও। লাখ লাখ ছেলে মেয়ে রাজ্যের যুবসাথী প্রকল্পে বেকার ভাতার জন্য আবেদন করছেন। আবেদনের পরিসংখ্যান কি রাজ্যের বেকারত্বের অবস্থা তুলে ধরছে? আরেকবার বলুন, শুনতে পাই। লাখ লাখ যে ছেলে মেয়ে যুবসাথী প্রকল্পে বেকার ভাতার জন্য আবেদন করছে, এই আবেদনের পরিসংখ্যান কি রাজ্যের বেকারত্বের অবস্থা তুলে ধরছে? আরে লাখ লাখ লোক বেকারত্বের জন্য আবেদন করছে, শুধু মানুষ নয়, তাদের সঙ্গে তাদের ছেলেমেয়েরাও আবেদন করছেন এবং তাদের বাবা মায়েরাও আবেদন করছেন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেখতে হবে যে এক্সাক্ট
ক্যালকুলেশনটা আমাদের সামনে আনুন, সংখ্যা সামনে আনুন, কত মানুষ বেকার হয়ে আছেন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিলেন, তারপরে এমপ্লয়মেন্ট ব্যাংক বানানোর ভাওতা দিলেন, তারপরে দাঁড়িয়ে থেকে এইসব কথা বলছেন। আমরা প্রত্যেকে জানি যে যদি কায়িক শ্রম করতে হয় তাহলে হরিয়ানা কিংবা তামিলনাড়ু বা এমনি কোনো প্রদেশে আপনাকে কাজ করতে যেতে হবে, রিক্সা চালাতে হবে বা অন্য কাজ করতে হবে। যদি মেধা শ্রমিক হন তাহলেও আপনাকে বেঙ্গালুরু কিংবা হরিয়ানা বা নয়ডাতে গিয়ে ওই কাজ করতে হবে। যাবে কোথায় বাংলার মানুষ, বাংলার ছেলেমেয়েরা? বাংলাতে তো কাজ নেই, বাইরে পরিযায়ী হচ্ছেন। এর জন্য ওরাই তো দায়ী, তৃণমূলই দায়ী। চলো।